আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইরা, আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর যে কণিক চ্যাপ্টারটা আছে সে কণিক চ্যাপ্টারের যে পরাবৃত্ত অংশটা আছে সেটা সম্পর্কে একটু আলোচনা সমালোচনা করব। তো আশা করি তোমরা সাথে থাকবে। হ্যাঁ, তো চলো যে ওই চ্যাপ্টারের প্রথম বিষয় হচ্ছে কি কণিক। তো চলো কণিক কাকে বলে বা কণিক বিষয়টা কি আমরা সেটাকে প্রথমে একটু জানার চেষ্টা করি। ওকে, তো কণিক হচ্ছে যদি সমতলে একটা নির্দিষ্ট বিন্দু হতে কোন একটা চলমান বিন্দু দূরত্ব এবং কোন একটা চলমান বিন্দু হতে নির্দিষ্ট রেখার যদি লম্ব দূরত্ব সর্বদা ধ্রুবক হয় তবে চলমান বিন্দু চলার পথকে কণিক বলা হয়। বিষয়টা কিরকম দেখো, ধরো এই বোর্ডটা পুরো একটা সমতল। হ্যাঁ, এই সমতল বিন্দুর মধ্যে কোনো আমরা একটা দেখো এই একটা নির্দিষ্ট একটা রেখা কল্পনা করলাম এবং এখানে কোনো একটা নির্দিষ্ট একটা বিন্দু কল্পনা করলাম। তো আমাদের যে দুইটার কথা এখানে উল্লেখ আছে, যে একটা নির্দিষ্ট বিন্দুর কথা উল্লেখ আছে আর একটা কি নির্দিষ্ট সরলরেখার কথা উল্লেখ আছে, ঠিক কিনা? তো আমরা প্রথমেই দুইটা দিয়ে নিলাম। তো দেখো এই দুইটাকে যদি আমি একটু যদি যোগ করে দেই, হ্যাঁ, আর আরেকটা কি উল্লেখ আছে যে আমাদের একটা হচ্ছে একটা চলমান বিন্দু দরকার। তো চলমান বিন্দু মানে কি, ধরো যে তুমি এই পুরা বোর্ডের মধ্যে একটা পিঁপড়াকে এই জায়গাতে ছেড়ে দিলা, তোমার ইচ্ছা তুমি যেখানে ছেড়ে দিবা, ঠিক আছে? তো এই পিঁপড়াকে কোথাও একটা ছেড়ে দাও, ধরো যে এখানে একটা পি, এখানে কি তুমি একটা পিঁপড়াকে ছেড়ে দিবা। তো পিঁপড়া মানে কি একটা পি বিন্দু, ঠিক আছে? তো এই পি বিন্দুর স্থানাঙ্ক আমি ধরে নিলাম যে পি অফ এক্স কমা ওয়াই। ওকে, তো এখন শর্তানুসারে আমরা যেটা বলতেছি যে একটা নির্দিষ্ট সরলরেখা, আচ্ছা যে নির্দিষ্ট বিন্দু আছে এটাকে একটা নাম দিলাম যে এটা একটা হচ্ছে এস বিন্দু। ওকে, এবং যে একটা এই যে একটা নির্দিষ্ট রেখা আছে ধরে নিলাম যে একটি নির্দিষ্ট রেখা, এটা একটা পি এম সরলরেখা। তো কণিকের সংজ্ঞা অনুসারে কণিক কি বলতেছে, যদি একটা নির্দিষ্ট বিন্দু হতে কোনো একটা চলমান বিন্দুর দূরত্ব, তো এই চলমান বিন্দুর যে দূরত্ব মানে কি, এটা যদি একটা বিন্দু যদি হয়, হতে পারে কোনো কিছু একটা, ধরো যে A1 কমা B1 একটা বিন্দু। তো এই দুটার লম্ব, এই দুটা দূরত্ব, দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, তার মানে কি এসপি। হ্যাঁ, এইটার অনুপাত আর কি, এই যে বিন্দু থেকে এই সরল রেখা লম্ব দূরত্ব কি নিতে হবে আমাদেরকে, লম্ব দূরত্ব নিতে হবে। তো এই যে লম্ব দূরত্বটা আছে এখানে কি একটা লম্ব উৎপন্ন হবে, এইটাকে আমি বলতেছি তাহলে পি থেকে, আচ্ছা পি তো এখানে দেওয়া হয়েছে তাহলে এখানে অন্য কিছু একটা দিই, ধরো এখানে বি দিই, ঠিক আছে? তো বি এম এই রেখার লম্ব দূরত্ব, তাহলে পি থেকে বি, পি বি। তো এটাকেই হচ্ছে কি বলতেছি আমরা কণিক বলতেছি, বা এই অনুপাত থেকে বলা হচ্ছে হচ্ছে কণিকের উৎকেন্দ্রিকতা। তো এটাকে সাধারণত ই দ্বারা প্রকাশ করা হয়, ই ফর ইসেন্ট্রিসিটি। ওকে, তো এই যে অনুপাতটা সবসময় যদি ধ্রুবক হয়, এসপি এবং পিএম এর অনুপাতটা যদি সবসময় ধ্রুবক হয়, তবে এই যে পিঁপড়া বিন্দুকে ছেড়ে দিলাম, এই পিঁপড়া বিন্দুকে কি শর্ত দিলা তুমি? তুমি শর্ত দিচ্ছ ভাই যে এই উপকেন্দ্র থেকে বা এই নির্দিষ্ট বিন্দু হতে এর যে দূরত্বটা হবে এবং এই বিন্দু থেকে অর্থাৎ এই পিঁপড়া বিন্দু থেকে এই নির্দিষ্ট সরল একটা যে লম্ব দূরত্ব হবে, এই দুটার অনুপাত যে সবসময় যেন সে ধ্রুব রেখে সে পিঁপড়া বিন্দুরা যেন এই বর্ডের মধ্যে চলাচল করে, তাহলে যেটা উৎপন্ন হবে সেটা কিন্তু একটা কণিক উৎপন্ন হবে। ওকে, যেমন ধরো আমি যদি এখানে এসপি যদি নেই আর এই জায়গাতে যদি আমি এই যে পি বি, ঠিক আছে, এই লম্ব দূরত্বটা যদি নেই এবং এই জায়গাতে যদি আমি ইর ভ্যালুটা নিই। ওকে, তো এখানে ধরো যে 1, এসপি ভ্যালুটা 1 মানে এই দুটা বিন্দুর দূরত্ব 1, এখানে যদি হয় 2, তো আলটিমেট যে এই যে অনুপাতটা হবে কত, 1/2। হ্যাঁ, তার মানে কত, হাফ। আবার দেখো এই এসপির মানটা যদি আমি নেই 2 আর পিবির মানটা যদি হয় এরকম 4, তাহলে এদের অনুপাত কত, 2/4, তার মানে কি, তো 1/2, ঠিক কিনা? তার মানে এখানেও হাফ। আবার যদি এখানে যদি 3 নাও তাহলে এখানে যদি 6 হয়, তো এই অনুপাতটা কত, 3/6, তার মানে এটাও কিন্তু হাফ, ঠিক কিনা? তো তার মানে প্রতিবার দেখা যাচ্ছে যে তাদের অনুপাতটা কিন্তু একই থাকতেছে। তো অনুপাত যখনই কনস্ট্যান্ট থাকতেছে তার মানে কি, এই যে পিঁপড়া বিন্দুটা আছে এই পিঁপড়া বিন্দুর চলার পথ কিন্তু একটা কণিক উৎপন্ন করতেছে, ঠিক কিনা? তো এটা হচ্ছে আমাদের কণিকের বেসিক ধারণা। তো আসো এখানে যে আমরা নির্দিষ্ট যে বিন্দুটাকে বলতেছি, এই নির্দিষ্ট বিন্দুটাকে বলা হয় হচ্ছে এই কণিকের, মানে যে কণিকটা উৎপন্ন হবে সেই কণিকের উপকেন্দ্র। নির্দিষ্ট বিন্দুটাকে বলতেছি কণিকের উপকেন্দ্র। আর যে ভাই এই যে নির্দিষ্ট রেখার কথা বলতেছি, এই নির্দিষ্ট রেখাকে বলা হয় কণিকের নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ। নিয়ামক রেখা অথবা কি বলা হয়ে থাকে, দ্বিকাক্ষ। ওকে, তো দেখো এগুলোর মান কিরকম হতে পারে, যদি তুমি কল্পনা করো যে এই যে একটা নির্দিষ্ট বিন্দু হতে এই চলমান বিন্দুর দূরত্ব যদি কোনো কারণে শূন্য হয়ে যায়, তাহলে কি হবে দেখো, যদি এসপি ইজ ইকাল টু, আচ্ছা এখানে কেস একটা লিখি যে এসপি ইজ ইকাল টু যদি 0 হয়ে যায়, তাহলে আলটিমেটলি যে ইর মানটা বা ইসেন্ট্রিসিটির মানটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে না?
মানে জিরো ডিভাইডেড তুমি যেটাই দাও, জিরো ডিভাইডেড যদি গোটা পৃথিবীকে দাও তাহলে কি আলটিমেট তো জিরো হবে, ঠিক না? তার মানে কিন্তু এর মানটা জিরো পাবো, যখন এর মানটা জিরো পাবো দ্যাট মিনস এটা একটা বিন্দু বৃত্তকে নির্দেশ করবে, বিন্দু বৃত্ত। যদি কখনো পিবি, নিচে কি আছে পিবি, তার মানে এই চলমান বিন্দু হতে এই যে নির্দিষ্ট যে নিয়ামক রেখাটা আছে এটা লম্ব দূরত্ব যদি কখনো জিরো হয়ে যায়, যদি কখনো জিরো হয়ে যায় তার মানে কি পিবি ইজ ইকাল টু যদি জিরো হয়ে যায় তার মানে এর মানটা কি হবে, সরি ভাই, যদি এর মানটা তাহলে কি হবে যে সামথিং ডিভাইডেড জিরো, তার মানে কি অসংখ্যায়িত একটা ভ্যালু আসবে, তার মানে ইজ ইকাল টু কিন্তু একটা ইনফিনিটি চলে আসবে। হ্যাঁ, আবার দেখো 3 নাম্বার কেস, যদি এসপি আর পিবিটা যদি সমান হয়ে যায়, মানে এই যে নির্দিষ্ট বিন্দু আছে এই বিন্দু থেকে ওই পিঁপড়া বিন্দুর দূরত্বটাও যতটুকু, আবার ওই পিঁপড়া বিন্দু থেকে যে আমাদের নির্দিষ্ট রেখাটা আছে সেইটার দূরত্ব যদি অতটুকুই হয় তাহলে কি দুইটা সমান হয়ে যাবে না? যদি দুইটা সমান হয়ে যায় তার মানে এসপি ইজ ইকাল টু যদি পিবি হয়ে যায় তাহলে কিন্তু আলটিমেট ই সমান কি পাবো আমরা, এখানেও কি এসপি এই পিবি কে রিপ্লেস করে আমরা কি লিখতে পাবো, এসপি লিখতে পারবো। তো এসপি এসপি কাটা গেলে আলটিমেট কি থাকতেছে, 1 থাকতেছে। তো এটাই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য, যখন এসপি ইজ ইকাল টু পিবি হবে বা নির্দিষ্ট একটা বিন্দু থেকে চলমান বিন্দু দূরত্ব এবং চলমান বিন্দু থেকে কোনো একটা নির্দিষ্ট রেখার লম্ব দূরত্ব যখন সমান হয়ে যাবে তখন সেটা কিন্তু আমাদের চাওয়া পাওয়া পরাবৃত্ত উৎপন্ন করবে। উৎপন্ন করবে একটা পরাবৃত্ত উৎপন্ন করবে। তো এই জায়গা থেকে আমাদের পরাবৃত্তের আলোচনা সমালোচনা শুরু হয়ে গেল। আচ্ছা তাহলে আচ্ছা এখান থেকে আমরা একটু পরাবৃত্তের সংজ্ঞাটাও দিয়ে নেই। তাহলে পরাবৃত্তের সংজ্ঞা কি বলবো, পরাবৃত্তের সংজ্ঞা অনুসারে আমরা তাহলে কি বলতে পারি ভাই, তাহলে কি আমরা বলতে পারি না যে যদি কোনো সমতলে একটা নির্দিষ্ট বিন্দু হতে কোন একটা চলমান বিন্দুর দূরত্ব এবং কোন একটা চলমান বিন্দু হতে নির্দিষ্ট লম্ব রেখার কোন একটা নির্দিষ্ট রেখার লম্ব দূরত্ব কি হবে, সমান হয়ে যাবে না? তখন এই ধ্রুবকের জায়গায় কি লিখবো, এই ধ্রুবকের জায়গায় তখন আমরা লিখবো হচ্ছে সমান হয়ে যাবে বা সমান হবে। তখন চলমান বিন্দু চলার পথে কি বলবো, তখন এই কণিকটা কিন্তু একটা রূপ নিল, এই কণিকটা আর কণিক নামে থাকলো না, এই কণিকের এখন রূপটা কি হয়ে যাবে, পরাবৃত্ত হয়ে যাবে। তার মানে এটা এখন পরাবৃত্তির সংজ্ঞা। তো কিরকম, এই যে একটা নির্দিষ্ট রেখা, এই যে ধরো এখানে একটা নির্দিষ্ট বিন্দু, একটা চলমান বিন্দু যদি হয়, তো এটা ধরো যে একটা পি একটা বিন্দু চলমান বিন্দু, তো এই পিঁপড়া বিন্দুকে তুমি কি শর্ত দিলা যে এই নির্দিষ্ট একটা বিন্দু থেকে এই পিঁপড়া বিন্দুর দূরত্ব যা হবে এই পিঁপড়া বিন্দু হতে এই নির্দিষ্ট রেখার লম্ব দূরত্ব একই হবে। তো এই শর্তানুসারে যদি তুমি পিঁপড়াকে ঘুরতে দাও তাহলে দেখা যাবে যে পিঁপড়াটা মোটামুটি এইরকম একটা পথ সৃষ্টি করে চলবে। হ্যাঁ, তো এই যে দেখো এই পরাবৃত্তটা যেই স্থানে এই যে রেখাকে ছেদ করলো এটাকে আমরা বলতেছি এই পরাবৃত্তেরই শীর্ষবিন্দু। ওকে, তার মানে এই এস থেকে যদি আমরা পি তে যদি দূরত্বটা যোগ করি, এই এস থেকে পির দূরত্বটা যে হবে পি থেকে কিন্তু এই এম এর দূরত্বটাও একই হবে। দ্যাট মিনস এইচ পি ইজ ইকাল টু পি এম। ওকে, এটা হচ্ছে কিন্তু আমরা পরাবৃত্তের সংজ্ঞা অনুসারে পেয়ে যাচ্ছি। তো দেখো যদি কখনো আমাদের এরকম কোনো কিছু দেওয়া থাকে একটা ম্যাথ, যে বলতেছে একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো, একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র -8, -2 এবং নিয়ামক রেখার সমীকরণ
2x minus y minus 9 is equal to 0। তো দেখো আমাদের এই জায়গাতে দেওয়া আছেটা কি, এই প্রশ্নের মধ্যে একটা পরাবৃত্তের সমীকরণ আমাদেরকে নির্ণয় করতে হবে। হ্যাঁ, তবে আমাদের তথ্য প্রমাণ হিসেবে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে পরাবৃত্তের একটা উপকেন্দ্র দেওয়া আছে। তো উপকেন্দ্র কি বলছিলাম, যে কোন একটা কণিকের যে নির্দিষ্ট বিন্দু আছে ওইটা কিন্তু কি কণিকের উপকেন্দ্র। হ্যাঁ, তার মানে এখানে যে এসটা দেওয়া আছে, হ্যাঁ এস এর ভ্যালুটা দেওয়া আছে হচ্ছে -8, -2 আর কি দেওয়া আছে, এবং নিয়ামক রেখার সমীকরণ, দ্যাট মিনস এই যে দ্বিকাক্ষ বা নিয়ামক রেখার সমীকরণটা কিন্তু আমাদের দেওয়া আছে হচ্ছে 2x - y - 9 is equal to 0। এই দুইটা দেওয়া আছে আমাদেরকে কি বল, মানে যেটা আমাদের উদ্দেশ্য সেটা কি, এই পরাবৃত্তের সমীকরণটা নির্ণয় করতে হবে। তো ভাই পরাবৃত্তের সংজ্ঞা অনুসারে আমরা কি জানলাম, সংজ্ঞা অনুসারে কিন্তু আমরা জানলাম যে কোন একটা পরাবৃত্তের নির্দিষ্ট বিন্দু হতে কোন একটা চলমান বিন্দু দূরত্ব যা হবে, এই চলমান বিন্দু হতে নির্দিষ্ট একটা সরলরেখার লম্ব দূরত্ব একই হবে, ঠিক না? তার মানে আমরা কিন্তু সংজ্ঞা অনুসারে লিখতে পারি পরাবৃত্তের সংজ্ঞা অনুসারে কি লিখতে পারি, SP is equal to PM। ওকে, তো এখানে এস এর পরিচয়টা কি, এখানে কিন্তু এস মানে বোঝাচ্ছে হচ্ছে উপকেন্দ্র, যেটার স্থানাঙ্ক আমাদের দেওয়া আছে -8, -2। দ্বিকাক্ষের সমীকরণ আমাদের দেওয়া আছে 2x - y - 9 is equal to 0। তো পরাবৃত্তের সংজ্ঞা অনুসারে আমরা কি জানলাম, SP is equal to PM। তো SP মানে কি, এই যে P বিন্দু আমরা একটু ধরে নিব, ঠিক আছে, যে ধরে নিলেও ধরি চলমান বিন্দু P of x, y, একটা পিঁপড়া বিন্দু ভাই ধরে নিবা। তো এখন তাহলে P একটা পিঁপড়া বিন্দু আর S একটা নির্দিষ্ট বিন্দু, আমরা দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র জানি কিনা, যে √, ভুজদ্বয়ের অন্তর স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর স্কয়ার, ঠিক কিনা? তার মানে SP কে আমরা কি লিখতে পারি, SP কে কি লিখতে পারি, √, S আর P, S বিন্দু এটা, P বিন্দু এই যে এইটা, ঠিক কিনা? তার মানে ভুজদ্বয়ের অন্তর তারপর স্কয়ার। তো ভুজদ্বয়ের অন্তর কি x মাইনাস, তার মানে কি আবার -8 আছে, তার মানে x + 8 তারপর স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর, দ্যাট মিনস y + 2 তারপর স্কয়ার ইকুয়াল টু PM। PMটা কি, P মানে কি এই চলমান বিন্দু, এই চলমান বিন্দু থেকে এই যে নির্দিষ্ট সরলরেখার লম্ব দূরত্ব, এই যে একটা চলমান বিন্দু আছে P of xy এবং একটা নির্দিষ্ট যে রেখা আছে দ্বিকাক্ষ, আমরা একটা বিন্দু থেকে একটা সরলরেখার মধ্যবর্তী দূরত্ব, একটা সরলরেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব সূত্র জানি কিনা, ওই সূত্রটা এখন এখানে অ্যাপ্লাই করতে হবে। তো জায়গার সংকলনের কারণে এটা একটু মিশাই দিচ্ছি ভাই। তো PM সমান কি লিখতে পারি, যে একটা নির্দিষ্ট বিন্দু হতে একটা রেখার লম্ব দূরত্ব সমান, আমরা কি করি ওই বিন্দুটাকে ওই সমীকরণের মধ্যে প্রথমে কি বসাই দেই, যদি xy কে x এবং y এর জায়গাতে বসায় দাও তাহলে আলটিমেট এটাই থাকবে। তার মানে 2x - y - 9 উপরে থাকতেছে, আর নিচে কি, নিচে হবে √, x এর সহগ যেটা তারপর স্কয়ার, তার মানে কি 2 এর উপর স্কয়ার প্লাস y এর সহগ কি -1, তার মানে হবে -1 তারপর স্কয়ার। তো এটাই হচ্ছে এই P of xy বিন্দু হতে এই যে দ্বিকাক্ষ আছে, এই দ্বিকাক্ষের লম্ব দূরত্ব দুটো কি সমান হয়ে গেল। এখন তোমাদের কাছে যেহেতু কি √, আছে তার মানে উভয় পাশেকে বর্গ করে দিবা, বা তো বর্গ করলে বর্গ আর কি এর স্কয়ারটা উধাও হয়ে যাবে, তার মানে তারপর নিচে যেটা আছে তো এটাকে বর্গে ভাঙাই দিবা। তো x + 8 হোল স্কয়ার, এটাকে যদি সূত্রে ভাঙায় দাও a + b হোল স্কয়ারের, তাহলে কি আসতেছে x² প্লাস 8 × 2, তার মানে হচ্ছে 8 দুগুণে কত 16x প্লাস 8 8 64 প্লাস y² প্লাস 4x প্লাস 4, ওকে, ইজ ইকাল টু, তো এখানে যদি বর্গ করো তার মানে কি এটার উপর স্কয়ার, এটার উপর স্কয়ার, তো বড় একটা লাইন টানে দিবা। আর নিচে কি হবে দেখো, এটার উপরে যদি স্কয়ার করো তার মানে কি √, আর স্কয়ারটা চলে যাবে, আর নিচে 2 এর উপর স্কয়ার মানে 4 প্লাস কত 1 5, তো নিচে 5 থাকতেছে, আর উপরে এটার উপর যদি স্কয়ার করো, একবার একটু করার চেষ্টা করো, এখন বড় হইছো, যে a + b + c হোল স্কয়ার সূত্র কি a² + b² + c² প্লাস 2ab + 2bc ইনটু কি প্লাস 2ca, তার মানে এটার উপর স্কয়ার করলে 4x² প্লাস
ওয়াই স্কোয়ার প্লাস 9 এর উপর স্কোয়ার, দ্যাট মিনস 81। তারপরে প্লাস 2ab, 2ab যদি করো ভাই, তো এখানে কিন্তু 2 × 2 মানে কত 4xy, কিন্তু আগে কি মাইনাস আসবে, -4xy, তারপরে প্লাস 9 × 2 তার মানে 18y মাইনাস CA মানে 9 দুগুণে কত 18, 18 দুগুণে কত 36 মাইনাস 36x। তো এটাই দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca সূত্র ফেলায় এটা হলো। এখন এই লাইন থেকে আমরা একদম ফাইনাল লাইনে বা আরেকটা লাইনে একটু করে নিই, বা এখানে কি লেখা যাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আগে নিয়েছিলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা এখানে 16x আর এখানে কত 4x, তার মানে প্লাস 20x, সরি এখানে হচ্ছে কত 4y হবে, 4y। তো এখানে তাহলে আলটিমেট থাকতেছে 16x প্লাস 4y, আর এখানে হচ্ছে 64 আর 4, তার মানে 68 ইজিক্যাল টু, আর উপরে এই পাশে দেখো 4x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে একই রকম রেখে দিলাম। আচ্ছা মাইনাস 4xy প্লাস 18y মাইনাস 36x প্লাস 81, আর নিচে তো কি 5। হ্যাঁ, আচ্ছা এখন উপরের লাইনটা একটু মিশিয়ে দিই। আচ্ছা এই লাইন থেকে এখানে দেখো ভাই, এই 5 এখানে আছে, তো এই 5 যদি এখানে যদি আমি গুণ করে দিই, তার মানে কি 5x স্কোয়ার, এই 5x স্কোয়ার থেকে এখানে কত আছে 4x স্কোয়ার আছে, 5x স্কোয়ার থেকে 4x স্কোয়ার বাদ দিলে শুধু x স্কোয়ার। ওকে, তারপরে দেখো এই 5 যদি এখানে যদি গুণ করে দাও, তার মানে কত 5y স্কোয়ার, 5y স্কোয়ার থেকে এই যে কি প্লাস ওয়াই স্কোয়ার আছে, এই পাশে আসলে মাইনাস ওয়াই স্কোয়ার, তার মানে এক ওয়াই স্কোয়ার বাদ যাবে, তার মানে প্লাস 4y স্কোয়ার। তারপরে দেখো এপাশে কিন্তু এক্স ওয়াই কোনো টার্ম নেই, কিন্তু এপাশে কি এক্স ওয়াই টার্ম আছে, তার ওই 4xy কে এপাশে নিয়ে আসলে প্লাস 4xy। তারপরে এখন আমরা এক্স নিয়ে চিন্তা করব, এই 5কে যদি এই 16 সময় গুণ করে দাও, কত 5 × 80x, ঠিক না, এই পাশে 80x হইলো, এই পাশে কি মাইনাস 36x আছে, তো মাইনাস 36x কে যদি এই পাশে নিয়ে আসো, তার মানে কি প্লাস 36x, তার মানে 80x প্লাস 36x, তার মানে কত 116x প্লাস 116x। তারপরে এইখানে কত আছে 5 আছে, এখানে কি 4y আছে, তার মানে কত 20y, আর এই পাশে হচ্ছে 18y, তো প্লাস 20y এ পাশে নিয়ে আসলে কি হবে মাইনাস হয়ে যাবে, মাইনাস 18y থাকতেছে কত প্লাস 2y। ওকে, তারপরে এখন আমরা দেখি শুধু আমাদের কনস্ট্যান্ট ভ্যালুগুলো আছে, ঠিক না। তো 68কে যদি 5 দ্বারা যদি গুণ করা হয়, 68কে 5 দ্বারা গুণ করবো, 68 × 5 340 মাইনাস 81, মানে এই 81টা এই পাশে আসে, আবার কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে মাইনাস 81, তার মানে 259 প্লাস 259 ইজিক্যাল টু 0। তো এই যেটা পাইলাম, এটাই হচ্ছে আমাদের নির্ণয় চাওয়া পাওয়া সেই পরাবৃত্তের আদর্শ সমীকরণ, সেটা আদর্শ বলা যাবে না, একটা পরাবৃত্তের সমীকরণ পাইলাম। ওকে, সেটা কি পাইলাম পরাবৃত্তের কিন্তু সংজ্ঞা অনুসারে পেয়ে গেলাম আমরা। এইবার ভাই একটা পরাবৃত্ত সম্পর্কে আমাদের প্রপার একটা ধারণা দরকার, একটা পরাবৃত্তের সমীকরণ আঁকাইতেছি এবং এটা সম্পর্কে আমরা সবকিছু লিখবো।
তো এখানে দেখো এই যে আগের মতন এখানে নির্দিষ্ট রেখা আছে, এই যে নির্দিষ্ট বিন্দু আছে, সেটা কি, এটা উপকেন্দ্র। হ্যাঁ, তারপরে দেখো এই পরাবৃত্তটা একটা নির্দিষ্ট বিন্দুতে সেট করছে, এটার একটা নাম দিছি। তারপরে একটা নির্দিষ্ট বিন্দু হতে ওই পি অফ এক্স বিন্দুকে সংযোগ করছি, তারপরে ওই জায়গা থেকে আবার নির্দিষ্ট রেখার উপর একটা লম্ব দূরত্ব অঙ্কন করছি। তো এটাকে ধরতেছি একটা এম এন, এখানে দিয়ে দিলাম। তো এখন আসো যে কোনটা কি বোঝায় আমরা একটু পরিচয় করে জানতে চাই। তো এখানে যারা এস যেটা বোঝাচ্ছে, এস হচ্ছে কি পরাবৃত্তের উপকেন্দ্র, উপকেন্দ্র। আর পরাবৃত্তের উপকেন্দ্র কি, পরাবৃত্তের মধ্যে কোন একটা নির্দিষ্ট বিন্দু, যেটা হচ্ছে কি পরাবৃত্তের উপকেন্দ্র বলা হচ্ছে। তারপরে ভাই এ হচ্ছে বোঝাচ্ছে এ দ্বারা শীর্ষবিন্দু, এ বোঝাচ্ছে পরাবৃত্তের শীর্ষবিন্দু। শীর্ষবিন্দুটা কি, এই যে পরাবৃত্তের অক্ষরেখা, অর্থাৎ দেখো এই পরাবৃত্তটা যে কার্ভের মাঝে যে রেখাটা আছে, এটা কি পরাবৃত্তের অক্ষরেখা, পরাবৃত্তের অক্ষরেখা এবং কি এই পরাবৃত্তটা যে বিন্দুতে ছেদ করতেছে, পরাবৃত্তের অক্ষরেখা এবং পরাবৃত্তের ছেদ বিন্দু, বিন্দুটাকে আমরা বলতেছি হচ্ছে শীর্ষবিন্দু। ওকে, শীর্ষবিন্দুকে এর দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এবং তারপরে আসলে কি দিকাক্ষ, দিকাক্ষের পাদবিন্দু, যে যেটা আসলে ইন্ডিকেট করে দিকাক্ষের পাদবিন্দু, দিকাক্ষের পাদবিন্দু, যেটা হচ্ছে দিকাক্ষের পাদবিন্দু। তো দিকাক্ষের পাদবিন্দু হচ্ছে কি দিকাক্ষ এবং অক্ষরেখার ছেদবিন্দু, এটা হচ্ছে দিকাক্ষের পাদবিন্দু। তারপরে আচ্ছা এস, এটা উপকেন্দ্র। উপকেন্দ্রতে যখন আমরা একটা লম্ব অঙ্কন করব, এই পরাবৃত্ত কি ইচ্ছা মতো এরকম ভাবে কার্ভ হয়ে যাবে, ঠিক না? তো এই উপকেন্দ্রতে যদি আমরা একটা লম্ব যদি অঙ্কন করি, লম্ব যদি অঙ্কন করি, তো এই উপকেন্দ্রতে অক্ষরেখার উপরে যে লম্ব অঙ্কন করা হয়, এটাকে বলা হয় দিকাক্ষের উপকেন্দ্রিক লম্ব, মানে উপকেন্দ্রগামী প্রধান অক্ষের উপর যে লম্ব অঙ্কন করা হয়, এটাকে বলা হয় উপকেন্দ্রিক লম্ব। তো এটা যদি ধরো যে এখানে এ বিন্দু আর এটা বি বিন্দু, তো এই যে এ বির যে ডিস্টেন্স আছে এ বি, অর্থাৎ উপকেন্দ্রিক লম্ব পরাবৃত্তকে যে দুইটা বিন্দুতে ছেদ করে, এই দুইটা বিন্দুর সরলরেখী যে যোগফল আছে বা দুইটা বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব আছে, এই দূরত্বকে বলা হয় উপকেন্দ্রিক লম্বের দূরত্ব, বা এ বি সমান আমরা বলতে পারি যে এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আরেকটা বিষয় দেখো, এই যে এস থেকে পি পর্যন্ত যে দূরত্বটা আছে, কোন একটা উপকেন্দ্র থেকে পরাবৃত্তের উপস্থিত যে কোনো বিন্দু দূরত্ব, এটাকে বলা হয় উপকেন্দ্রিক দূরত্ব। এই উপকেন্দ্রিক দূরত্ব দেখো, এইটা তো একটা পরাবৃত্তির একটা রেখা বা পরাবৃত্তির একটা গ্রাফ বলতে পারো। হ্যাঁ, তো এই উপকেন্দ্র থেকে তুমি কিন্তু এই পরাবৃত্তির উপস্থিত অসংখ্য বিন্দু পাবা, অসংখ্য কোটি 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 বিন্দু পাবা। তার মানে কোন একটা উপকেন্দ্র থেকে বা কোন একটা পরাবৃত্তে তুমি উপকেন্দ্রিক বিন্দু কতগুলো পাবা, উপকেন্দ্রিক বিন্দু কিন্তু অসংখ্য পাওয়া যেতে পারে। ওকে, তো এই হচ্ছে একটা পরাবৃত্তির মোটামুটি যে জিনিসপত্রগুলো লাগে সেগুলো। তার মানে বলতে পারো কি এসপি যে দূরত্বটা আছে, এসপি, তো এই এসপি কে দূরত্বকে আমরা বলতে পারি যে উপকেন্দ্রিক দূরত্ব, উপকেন্দ্রিক দূরত্ব। ঠিক আছে, আচ্ছা এখন যদি এরকম একটা কোশ্চেন দেওয়া থাকে যে a,0 উপকেন্দ্র, উপকেন্দ্র এবং 0,0 শীর্ষ বিশিষ্ট বিশিষ্ট পরাবৃত্তির সমীকরণ নির্ণয় করো। পরাবৃত্তির সমীকরণ
নির্ণয় করো। কি কি দেওয়া আছে আমাদের? একটা উপকেন্দ্র দেওয়া আছে যে a,0 আর শীর্ষবিন্দু দেওয়া আছে 0,0। হ্যাঁ, তো a,0 উপকেন্দ্র এবং এই 0,0 শীর্ষ বিশিষ্ট একটা পরাবৃত্তের সমীকরণ আমাদেরকে নির্ণয় করতে হবে। তো তথ্যগুলো পাওয়ার পরেই একটা মোটামুটি চিত্র অঙ্কন করে নিবা। তো এখানে ধরো এই যে ওই যে নির্দিষ্ট বিন্দু, মানে উপকেন্দ্রকে আমরা সাধারণত কি এস দ্বারা প্রকাশ করি, তাহলে এস অফ a,0। আর আমাদের শীর্ষবিন্দু দেওয়া আছে, শীর্ষবিন্দু কোনটা? পরাবৃত্তটা অক্ষরেখাকে যে বিন্দুতে ছেদ করে, তাহলে এখানে ছেদ করতেছে, তার মানে এ ভ্যালু হচ্ছে 0,0। ঠিক আছে, তো আমরা ধরে নিলাম যে একটা চলমান বিন্দু পরাবৃত্তস্থ মানে পরাবৃত্তের উপরিস্থিত পি অফ এক্স ওয়াই। ওকে, তো দেখো ভাই, যদি আমরা পরাবৃত্তের সমীকরণ যদি চাই, তাহলে এখন যতটুকু শিখছি তার উপর কিভাবে বের করতে হবে? আমাদের দুইটা জিনিস লাগে, যে এস হতে বা নির্দিষ্ট বিন্দু হতে চলমান বিন্দু দূরত্ব লাগে, আরেকটা কি লাগে, ওই চলমান বিন্দু হতে কিন্তু একটা নির্দিষ্ট রেখার লম্ব দূরত্ব লাগে। যখন লম্ব দূরত্বটা আমরা বের করতে চাই তখন কিন্তু ওই নির্দিষ্ট রেখার সরল রেখার যে সমীকরণটা আছে সেই সমীকরণটা দরকার। কিন্তু এখানে যদি একটু খেয়াল করো, এখানে দেখবো যে আসলে কি সমীকরণটা কি দেওয়া আছে? দেওয়া নাই তো। তার মানে এই বিন্দু থেকে এখনকার বর্তমান অবস্থা অনুসারে আমরা কিন্তু লম্ব দূরত্বটাকে বের করতে পারতেছি না। তো তার জন্য কি করতে হবে? যদি কোনোভাবে আমি এই যে দ্বিঘাক্ষটা আছে এই দ্বিঘাক্ষের সমীকরণটা যদি আমি বের করতে পারি, তার মানে কিন্তু আমি এই জায়গা থেকে এই পি বিন্দু থেকে এই রেখাটার লম্ব দূরত্বটা বের করতে পারবো। তার মানে আমাদের এখন টার্গেট কি? আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে কোনোভাবে এই রেখাটার লম্ব দূরত্ব আমরা বের করতে পারি কিনা। তো দেখো, একটা তথ্য কিন্তু সবসময় একটু জেনে রাখবা যে এই যে এটা কি দ্বিঘাক্ষের পাদবিন্দু, ঠিক কিনা? এটা তো নির্দিষ্ট সরলরেখা, এটা নিয়ে তো কোনো আপত্তি নাই ভাই। তার মানে এটা হচ্ছে একটা নির্দিষ্ট সরলরেখা অর্থাৎ দ্বিঘাক্ষের পাদবিন্দু, যেটা হচ্ছে কি জেড, ঠিক কিনা? তো আমরা জানি যে দ্বিঘাক্ষের পাদবিন্দু এবং যে উপকেন্দ্র আছে এইটার মধ্যবিন্দু কিন্তু কি এই যে শীর্ষবিন্দুটা আছে, শীর্ষবিন্দুটা হচ্ছে জেড এবং এস এর মধ্যবিন্দু। তার মানে জেড এ ইজিক্যাল টু কি বলতে পারি? এ এস, মানে জেড থেকে এই বিন্দু থেকে এর দূরত্বটা যতটুকু, এ হতে এস এর দূরত্বটা কিন্তু ঠিক ততটুকুই। ওকে, তার মানে দেখো এটা কি মূল বিন্দু, এটা হচ্ছে কি a,0, মানে কিছু ফেল আসতেছে, এটা কিন্তু তাহলে কি একটা এক্স অক্ষ বোঝাইতেছে। দ্যাট মিনস এটা কিন্তু একটা এক্স অক্ষ ইঙ্গিত করতেছে। যেমন ধরো এই যে দেখো, এটা একটা মূল বিন্দু, ঠিক আছে? তো মূল বিন্দুটাই কিন্তু কি, সরি ভাই, এই মূল বিন্দুটাই হচ্ছে কিন্তু যেটা এ বিন্দু দেওয়া আছে, ঠিক আছে? এটা কিন্তু মূল বিন্দু। আর এস এর দেখো, আমরা যখন এক্স অক্ষ বরাবর যখন গমন করি ভাই, যখন এক্স অক্ষ বরাবর গমন করি তখন কিন্তু শুধু এক্স এর মান কম বেশি হতে পারে, তখন কিন্তু কি হয় না, ওয়াই এর ভ্যালুর কোনো চেঞ্জ হয় না। একইভাবে তুমি এখানে একটু খেয়াল করো, যখন এই বিন্দু থেকে যখন এস বিন্দুতে গেছে তখন কিন্তু এখানে এক্স এর ভ্যালু কত ছিল? 0। এখানে কত হয়েছে? এ হয়েছে। তার মানে কি এই বিন্দুগুলোর ভুজের পরিবর্তন হয়েছে কিন্তু কোটির পরিবর্তন হয়নি। তার মানে কি এই বিন্দুরা কিন্তু ওয়াই অক্ষ বরাবর বা কর্নার বরাবর এরকম কিন্তু যায়নি, শুধু ধরো যে এখানে ছিল এই জায়গা থেকে এই জায়গাতে আসছে, এই জন্য শুধুমাত্র ভুজের পরিবর্তন হচ্ছে। তো মেইনলি যে বিষয়টাকে ফোকাস করতে চাচ্ছি সেটা হচ্ছে এই বিন্দুটা থেকে এই বিন্দুতে যাওয়ার সময় যদি তোমার ভুজের পরিবর্তন হয়, তো আমরা জানি কি যে এই উপকেন্দ্র শীর্ষবিন্দু তারপরে কি নিয়ামক রেখা একই সরল রেখার উপরে অবস্থিত। তার মানে কি পুরো রেখাটা কি এক্স অক্ষের উপরে অবস্থিত না? অবশ্যই কিন্তু, তাহলে পুরো রেখাটা এক্স অক্ষের উপর অবস্থিত। আরেকটা তাহলে একটু ছোটখাটো বিষয় বোঝা, যে যখন আমরা একটা বিন্দু থেকে যখন আমরা এক্স অক্ষের ধনাত্মক দিকে যাই, যখন আমরা একটা বিন্দু হতে এক্স অক্ষের ধনাত্মক দিকে তুমি যাবা, তখন কি ভুজের মান বাড়বে, ঠিক কিনা? এখানে যে ভুজের মান আছে তার থেকে কি ভুজের মান বৃদ্ধি পাবে। আবার যদি একটা বিন্দু থেকে তুমি এক্স অক্ষের ঋণাত্মক দিকে যদি আসো, তার মানে কি ভাই ভুজের মান এখানে যা ছিল ভুজের মান কিন্তু এই জায়গায় কি কমে আসবে, ঠিক কিনা? তাহলে এখানে দেখো এই বিন্দুটা যেহেতু এই এস বিন্দু আর জেড বিন্দুর কি মধ্যবিন্দু, ঠিক কিনা? তার মানে তুমি এ থেকে যত এস এর কাছে যখন গেলা তখন কিন্তু 0 থেকে ভুজের মানটা কত? এ হয়েছে। তার মানে কি এ পরিমাণ তো বৃদ্ধি পাইছে, ঠিক কিনা? যদি এ থেকে এসে যাইতে এই পরিমাণ বৃদ্ধি পায়, তো আমি কি বললাম যে এ থেকে এইটুকু দূরত্ব যা, এইটা থেকে আবার কি এইটুকু দূরত্ব একই দূরত্ব, তো সামনে যাতে যদি এস বৃদ্ধি পায় তার মানে কি যখন জেটে আসবে তখন কি এ থেকে আরো কি এই পরিমাণ কমে যাবে না? কথাটা এটাই লজিক বলে, ঠিক কিনা? তার মানে কিন্তু
আমাদের জেডের স্থানাঙ্কটা হবে এরকম, যে জেডটাকে আমরা এভাবে লিখতে পারি যে জেড অফ জেডের স্থানাঙ্কটা এরকম আসবে যে এখানে এর যে ছিল ভুজ, যেটা ছিল ভুজ কত ছিল 0, 0 থেকে কতটুকু কমবে, কেন কমবে, আমরা কিন্তু এই বিন্দু থেকে বাম দিকে আসতেছি, এই কারণে কিন্তু জেডের ভ্যালুটা কি কমে যাবে, ঠিক কিনা। তার মানে 0 থেকে কতটুকু কমবে, এ পরিমাণ কিন্তু কমে যাবে, 0 মাইনাস এ কমা, আর কি আমরা উপরে নিচে কি গিয়েছি, তো উপরে নিচে যদি না যায় তাহলে কিন্তু কোটির কোনো পরিবর্তন হবে কি, হবে না তো। তার মানে কোটি আগেও 0 ছিল, এখনো কি থাকবে, 0 থাকবে, ঠিক না। তার মানে আলটিমেট আমরা যে জেটের স্থানাঙ্ক আছে, জেটের স্থানাঙ্ক তাহলে কত পাচ্ছি, তাহলে জেটের স্থানাঙ্কটা পাচ্ছি আমরা 0 মাইনাস 1, তার মানে কত, -1 মাইনাস এ কমা 0, ঠিক না। এটা হচ্ছে কিন্তু আমরা জেটের স্থানাঙ্ক পাচ্ছি। এখন দেখো আমরা এই অবস্থান থেকে এই দ্বিকাক্ষে যেটা আছে দ্বিকাক্ষের সমীকরণটাকে পাই কিনা। তাহলে ভাই এটা কিন্তু হচ্ছে একটা এক্স অক্ষ, আর এই যে দেখো এটা তো মূল বিন্দু, তাহলে এখানে তুমি যদি একটা লম্ব যদি অঙ্কন করো, এটা কিন্তু আলটিমেট বোঝাবে কি, ওয়াই অক্ষ, ঠিক কিনা। তো এখন দেখো আমাদের দরকার কি, এই দ্বিঘাক্ষের সমীকরণটা দরকার। তো কোনো একটা ওয়াই অক্ষের সমান্তরাল কোনো একটা রেখার সমীকরণ এক্স ইজিক্যাল টু সামথিং, এটা সবসময় মনে রাখবা যে ওয়াই অক্ষের সমান্তরাল কোনো একটা রেখার সমীকরণ হবে এক্স ইজিক্যাল টু সামথিং, এক্স ইজিক্যাল টু কি সামথিং। এখন এক্স ইজিক্যাল টু কি, এক্স ইজিক্যাল টু এক্স এর মানটা যেটা হবে, অর্থাৎ এই যে তুমি তখন দেখবা যে এই রেখার মধ্যে এই রেখার উপরিস্থিত কোনো বিন্দু আমার দেওয়া আছে কিনা। তো দেখো কোনো বিন্দু দেওয়া আছে কি, হ্যাঁ অবশ্যই, কি এই বিন্দুতে জেড কিন্তু দেওয়া আছে, তার মানে এক্স ইজিক্যাল টু এই বিন্দুটার এক্স এর স্থানাঙ্কটা বসাই দিবা, আর কোনো কাজ নেই। তার মানে এক্স ইজিক্যাল টু এই বিন্দুটার এক্স এর স্থানাঙ্ক কি, -e, হ্যাঁ এটাই হচ্ছে, তাহলে এক্স ইজিক্যাল টু -e, এটাই হবে আমাদের এই যে দ্বিকাক্ষ আছে দ্বিকাক্ষ সমীকরণ। তো এটাকে ভাই একটু সৌন্দর্য একটু প্রদান করো, পার্লারে নিয়ে যায় একটু সাজাই গোছাই দাও, তাহলে কি আসবে, এক্স প্লাস এ ইজিক্যাল টু 0, এটা হবে তাহলে আমাদের এই কি দ্বিকাক্ষের সমীকরণ। তো আমাদের যেটা অপূর্ণতা ছিল যে জায়গাতে, যে আমাদের দ্বিকাক্ষের সমীকরণ ছিল না, এখন তো আমরা দ্বিকাক্ষের সমীকরণ পাইছি, তো এখন আমরা কি লিখতে পারি, যে ওই আগের মতন পরাবৃত্তের সংজ্ঞা অনুসারে আমরা কি জানি ভাই, এসপি ইজিক্যাল টু পি এম, ওকে। তো এখানে এই বিন্দু থেকে এটা লম্ব দূরত্ব, তাহলে ধরো যে এম, ওকে। আর এসপি কোনটা, এই যে চলমান বিন্দু, আর নির্দিষ্ট যে বিন্দু আছে ওইটার দুইটা বিন্দুর মধ্যবর্তী ডিস্টেন্স। তো দেখো এখানে এসপির মানটা তাহলে কত আসতেছে, √, দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এক্স মানে ভুজদ্বয়ের অন্তর, ধরো এটাকে তুমি প্রথম ধরতেছ, তার মানে কি এক্স মাইনাস এ তারপর স্কোয়ার, এক্স মাইনাস এ তারপর স্কোয়ার প্লাস, এবার কি লিখবা কোটি দ্বয়ের অন্তর। তো যেটাকে প্রথম ধরতেছ ওটাকে কিন্তু আবার ধরতে হবে, পরে যদি আবার 0 - 6 করো তাহলে কিন্তু উল্টে যাবে, ঠিক আছে। কি করতে পারো তাহলে, y-0 তারপর হোল স্কোয়ার, y-0 তারপর হোল স্কোয়ার ইজিক্যাল টু পিএম, পি কি চলমান বিন্দু হতে এই যে রেখার সমীকরণ তো পাইছি, হ্যাঁ। তো লম্ব দূরত্ব কিভাবে বের করে, প্রথমে যে বিন্দুটা আছে ওই বিন্দুটা এই সমীকরণের মধ্যে বসাই দাও, এই সমীকরণের মধ্যে এক্স এবং ওয়াই এর স্থানে কি বসবে, ওই এক্স এবং ওয়াই বসবে। তো আলটিমেট কোনো কি চেঞ্জ হবে না তো। তার মানে এক্স এর জায়গায় যদি এক্স বসাও, তো এ তো কনস্ট্যান্ট ভ্যালু ভাই, ওটা তো পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই। আর নিচে কি হবে, √, এক্স এর সহগ কত 1, তার উপর স্কোয়ার প্লাস ওয়াই সহগ কত, ওয়াই সহগ তো এখানে 0, তার মানে কত 0 উপর স্কোয়ার, এই তো। বা এখন এটাকে একটু সৌন্দর্যতা প্রদান করো, তো স্কোয়ার যদি করে দাও তা কি হচ্ছে, এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস y-0, তার মানে কত ওয়াই, তার উপর স্কোয়ার, তার মানে কত ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু, উপরে কি থাকতেছে, উপরে এক্স প্লাস এ তারপর স্কোয়ার, আর নিচে কি দেখো, নিচে কিন্তু 1 থাকতেছে, তাই না, মানে 1 এর উপর স্কোয়ার মানে 1 কে যদি রুট করো কত 1 কে যদি আবার স্কোয়ার করো তাহলেও কিন্তু 1, তার মানে নিচে কি থাকতেছে 1 থাকতেছে। বা এখানে দেখো এক্স মাইনাস এ হোল স্কোয়ার, ওখানে কি এক্স প্লাস এ হোল স্কোয়ার, ঠিক না। তো আমি যেটা করতেছি বাম পাশে ওয়াই স্কোয়ার রেখে দিয়ে এটাকে যদি আমি ডান পাশে নিয়ে যাই, তাহলে এরকম কি হবে না, যে এক্স প্লাস এ হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ হোল স্কোয়ার, এক্স মাইনাস এ হোল স্কোয়ার। তো দেখো ভাই ছোটবেলায় পড়ছো না, এটা কি একটু পরিচিত লাগতেছে তোমাদের কাছে,
ছোটবেলায় পড়ছো না, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, সূত্রটা কি 4b, ঠিক কিনা? তার মানে 4 ইন্টু এ মানে কি বোঝাচ্ছে এখানে এক্স, ইন্টু আর বি মানে কি এখানে এ, দ্যাট মিনস 4ax, ঠিক আছে? তো আলটিমেট কি পাচ্ছি, এই পরাবৃত্তের সমীকরণ ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 4ax। এটা কিন্তু সবসময় মনে রাখবা। তো এই পরাবৃত্তের বৈশিষ্ট্য কি কি? এই পরাবৃত্তের আমরা বৈশিষ্ট্য দেখতেছি, এই পরাবৃত্তর যখন এরকম আকৃতি থাকবে তখন শীর্ষবিন্দু কি হবে 0 0 হবে, এবং উপকেন্দ্র কি হবে a,0 হবে, এবং দ্বিঘাক্ষের বিন্দু কি হবে -b,0। তো এটা তো তুমি বের করে নিতে পারবা এই দুটোর সাপেক্ষে, কিন্তু মনে রাখতে হবে কি সবসময় শীর্ষবিন্দু 0 0 এবং উপকেন্দ্র a,0। ওকে, আচ্ছা আরেকটা বিষয় এখান থেকে একটু দেখো, যে আমরা যে বললাম যে উপকেন্দ্রিক দূরত্ব, ওকে, বা উপকেন্দ্রিক লম্ব দূরত্ব। আচ্ছা এখানে যদি একটু চিন্তা করো ভাই, যে এটার উপকেন্দ্রিক লম্বের দূরত্ব কত হবে বলো তো? উপকেন্দ্রিক লম্বের দূরত্ব কত হবে? তো উপকেন্দ্র থেকে এখানে একটা লম্ব অঙ্কন করি, এই যে এখানে একটা লম্ব অঙ্কন করলাম, ঠিক আছে? এই যে ধরো এটাকে ধরে দিলাম বিন্দু, একটা বিন্দু দাও, এটা ধরো সি, এটা ধরো ডি, ওকে, এটা বিন্দু দিলাম। তো দেখো এই সিডির পুরা সিডির ডিস্টেন্সটা কত হবে? আমি প্রথমে এই সি, সরি ভাই, প্রথমে এই এস থেকে সি ডিস্টেন্সটা যদি চাই, তো পরাবৃত্তের সংজ্ঞা অনুসারে ওই প্রথমে কি ছিল, যে এস থেকে সি ডিস্টেন্স যা হবে, সি থেকে কিন্তু এম এর ডিস্টেন্সটা একই হবে, ঠিক কিনা? তো দেখো সি থেকে এম, এই সি থেকে এম এই ডিস্টেন্সটা যদি তুমি চাও, সি থেকে এম এই যে লম্ব দূরত্ব, এই ডিস্টেন্সটা কি ভাই এই পুরোটা ডিস্টেন্স হচ্ছে না? হ্যাঁ, পুরোটা ডিস্টেন্সই তো হচ্ছে। তো এই সংজ্ঞা অনুসারে এই যে 0 থেকে যখন এ যাচ্ছ, তার মানে কি এটুকু দূরত্ব কত এ, হ্যাঁ, আবার 0 থেকে মাইনাস এ, কিন্তু এটুকু দূরত্বটা কত? বুঝ ধরো অন্তর, মানে 0 মাইনাস কত -a, এই তো, তার মানে কত এটুকু দূরত্ব কত এ। তার মানে আমি কি বলতে পারি না যে এস থেকে সি ডিস্টেন্স যা হবে, সি থেকে এই যে এম এর ডিস্টেন্স এটাও তাই হবে। কিন্তু আবার দেখতেছি এই সি থেকে এম এর ডিস্টেন্স আমার জানা আছে কতটুকু, সি থেকে এম এর ডিস্টেন্স এ প্লাস এ, তার মানে কত 2a, ঠিক কিনা? তার মানে এটুকু ডিস্টেন্স হচ্ছে 2a। একইভাবে যদি বের করো তো এটুকু ডিস্টেন্স দেখবা হচ্ছে 2a। তার মানে যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য একটু বুঝে নেবে, ঠিক আছে? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তাহলে 2a + 2a, দ্যাট মিন্স 4a, ওকে। তার মানে বুঝতেছি যে y স্কয়ার ইজ ইকুয়াল টু এই যে যেটার একঘাত, দুইটা চলকের মধ্যে যেটার একঘাতের সঙ্গে যেটা থাকে, 4 এর সঙ্গে যেটা থাকে, ওই একঘাত বাদে 4 এর সঙ্গে যেটা থাকে ওইটা কি বোঝায়? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। হ্যাঁ, ওকে, ঠিক আছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আর যদি বলি উপকেন্দ্রিক, আচ্ছা ঠিক, ওটা পরে বলতেছি। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তাহলে হচ্ছে 4a, ওকে, ঠিক আছে। আচ্ছা এটা সম্পর্কে আমাদের আর একটু বুঝতে হবে। এটা সম্পর্কে আমাদেরকে আর একটু বুঝতে হবে, আর একটু ধৈর্য ধরো ভাই। কি পাইলাম আমরা? ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 4ax, ওকে, ঠিক আছে। তো দেখো আমরা যদি একটা পরাবৃত্ত যদি নিই, এই পরাবৃত্ত এটা ধরো, আচ্ছা এটা কি শীর্ষবিন্দু, এখানে ধরো উপকেন্দ্র, এখানে ধরো যে দ্বিঘাক্ষ জেড, ওকে। তো এই যে সমীকরণটা পাইলাম এটা তো এরকমই ছিল, ঠিক কিনা? পরাবৃত্তের উপস্থিত এখানে একটা বিন্দু নিচ্ছি পি অফ এক্স কমা ওয়াই, ওকে। তো দেখো এটাও শীর্ষবিন্দু, যার স্থানাঙ্ক কত? শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কিন্তু 0 0। তো এই জায়গা থেকে যদি একটা পি অফ এক্স ওয়াই, একটা যদি লম্ব এইভাবে অঙ্কন করো, তো দেখো পি অফ এক্স ওয়াই, তো এই বিন্দু থেকে, এটা কি মূল বিন্দু, মূল বিন্দু থেকে তুমি যদি এই বিন্দুতে যেতে চাও কিভাবে যাবা? এরকম কি উড়ে যাবা? এরকম যাবা না, ঠিক কিনা? তো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা কিভাবে যাবা? প্রথমে এক্স অক্ষ বরাবর যাবা, তারপর না ওয়াই অক্ষ বরাবর যাবা। হ্যাঁ, তো এক্স অক্ষ বরাবর কতটুকু যাবা? এটা কি এক্স অক্ষ বরাবর যাবা, তারপর এই জায়গা থেকে এখানে কি ওয়াই অক্ষ বরাবর যাবা। তো এক্স অক্ষ বরাবর কিন্তু এক্স পরিমাণ যাবা, ঠিক কিনা ভাই? আর ওয়াই অক্ষ বরাবর কিন্তু এই যে ওয়াই পরিমাণ তুমি উঠবা। হ্যাঁ,
তো এইটার সাপেক্ষে যদি এখানে যদি একটু চিন্তা করো, তো দেখো এই ওয়াইটা আসলে কি বোঝাচ্ছে? এই ওয়াইটা তাহলে কিন্তু বোঝাচ্ছে যে একটা চলমান বিন্দু হতে অক্ষরেখার উপর অক্ষরেখার উপর যে লম্ব দূরত্ব তার উপর স্কোয়ার ইজিক্যাল টু, একটু আগে আমরা বের করলাম 4a, কিন্তু কি বোঝাচ্ছে? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ইনটু এক্সটা, দেখো কি বোঝাইতেছে? এক্সটা এই জায়গা থেকে বুঝতে পারো, বা এটাও যে জিনিস এখানেও কিন্তু একই জিনিস, ঠিক না? তো এটা আবার কি বোঝাচ্ছে দেখো, যে ওই চলমান বিন্দু হতে শীর্ষ স্পর্শক, এটা কি বলে? এটা কিন্তু শীর্ষবিন্দু না, শীর্ষবিন্দুদের যে লম্ব এটাকে কি বলতেছি আমরা? শীর্ষ স্পর্শক। শীর্ষ স্পর্শকের লম্ব দূরত্ব। তাহলে এই সূত্রকে আমরা রিপ্লেস করে আমরা একটু সুবিধার্থে এভাবে লিখতে পারি যে পি অফ এক্স ওয়াই হতে অক্ষরেখার উপর লম্ব দূরত্ব, পি অফ এক্স ওয়াই হতে অক্ষরেখার লম্ব দূরত্ব স্কোয়ার, ওকে, ইজিক্যাল টু 4a ইন্টু এটা কি বোঝাচ্ছে? এই যে দেখেন এক্সটা কি বোঝাইতেছে? যে পি অফ এক্স ওয়াই হতে শীর্ষ স্পর্শকের লম্ব দূরত্ব, পি অফ এক্স ওয়াই হতে শীর্ষ স্পর্শকের লম্ব দূরত্ব বুঝছো ঘটনাটা? যে পি অফ এক্স ওয়াই হতে অক্ষরেখার লম্ব দূরত্ব স্কোয়ার ইজিক্যাল টু 4a ইন্টু পি অফ এক্স ওয়াই হতে শীর্ষ স্পর্শকের লম্ব দূরত্ব, 4a ইন্টু শীর্ষ স্পর্শকের লম্ব দূরত্ব। ওকে, তো এটা যদি তুমি একটু খেয়াল রাখতে পারো, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি তোমাকে আর কোনো কি সূত্র মুখস্থ করতে হবে না। এখন আসো, ভাই। তো এটা যেটা ছিল এটা তো কি এক্স অক্ষের দিকে। আরেকটা বিষয় একটু খেয়াল রাখবা, যে দুটা চলকের মধ্যে এক্স এবং ওয়াই দুটো চলক, যেটার এক ঘাত অক্ষরেখা হবে সেই অক্ষ বরাবর। এটা কি অক্ষরেখা না? এই অক্ষরেখা হবে তাহলে এক্স অক্ষ বরাবর। ওকে, যদি আচ্ছা পরে তো আমরা আসতেছি, পরে দেখবা যে যেটার এক ঘাত অক্ষরেখা আসলে সেই অক্ষ বরাবরই সবসময় থাকবে। তো এটা তো আসলে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax এই সমীকরণ। তো যদি কখনো এই যে এরকম যদি হয়, মানে এক্স অক্ষের পজিটিভ দিকে না হয়, যখন এক্স অক্ষের নেগেটিভ দিকে হবে, তখন আসলে দেখো এটা কিন্তু ওয়াই অক্ষ, এটা ওয়াই অক্ষ। তো আগে ওয়াই অক্ষের সাপেক্ষে এই পাশে ছিল, এখন দেখো ওই ওয়াই অক্ষের সাপেক্ষে এই পাশে হয়েছে। ওকে, মানে অনেকটা এই ওয়াই অক্ষটা আয়নার মতন ভূমিকা পালন করছে। দ্যাট মিনস এটা বলা যায় যে এই যে পরাবৃত্তটা আছে, এই পরাবৃত্তটা ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম। কঠিন হয়ে যাচ্ছে কি? কঠিন হয়ে তো কথা না। এই এটাকে একটা আমরা আয়না হিসেবে, দর্পণ হিসেবে কল্পনা করলে তো দেখবা যে প্রথমে এরকম ছিল, তারপর যখন দর্পণে দেখবা তখন দেখবে কি এটা আসলে এটার সাপেক্ষে শুধুমাত্র উল্টে গেছে, প্রতিসম হয়েছে। ঠিক আছে? তো যখন কোনো একটা সমীকরণ প্রতিসম হয়, তখন আমরা আসলে জানি যে এক্স এর স্থানে মাইনাস এক্স বসাইতে হয়। তো দ্যাট মিনস তখন ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 4a, এক্স এর স্থানে কি বসাবা? মাইনাস এক্স বসাবা। তার মানে হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু -4ax, এটা হচ্ছে এই যে যেটা প্রতিসম। ঠিক আছে? এটা উল্টা বা এইভাবে মনে রাখতে পারো। যখন কি এক্স অক্ষের ধনাত্মক দিকে হবে তখন সামনে কি চিহ্ন প্লাস, আর যখন এক্স অক্ষের ঋণাত্মক দিকে হবে তখন কি সামনে মাইনাস। ঠিক আছে? যেটা সুবিধা হবে ওইটাই করবা। ওকে, তো দেখো আগে দেখলাম কি অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল বা এক্স অক্ষ বরাবর। ওকে, এখন যদি হয় এরকম যে অক্ষরেখা এটা কি ভাই 0 0 বিন্দু, এরকম যদি হয়, এটা কি শীর্ষবিন্দু এ অফ 0 0। ওকে, তো এখন এখানে একটা চলমান বিন্দু নিবা পি অফ এক্স কমা ওয়াই।
ওকে। তো দেখো এই শীর্ষবিন্দু থেকে, শীর্ষবিন্দু কোনটা, এই যে পরাবৃত্তটা অক্ষরেখাকে যেটা সেট করে, অক্ষরেখাটা কোনটা, এবার দেখো কার্ভটা এরকম না, তো এইটার মাঝে যেটা আছে ওটা কিন্তু কি অক্ষরেখা। ওকে, মানে একেবারে অক্ষরেখা কিন্তু ওয়াই অক্ষ বরাবর, এটা ওয়াই অক্ষ, এটা কি এক্স অক্ষ। ওকে, এবার অক্ষরেখাটা ওয়াই অক্ষ বরাবর। তো এখন কি করবো, আগের নিয়মে এখানে একটা লম্ব অঙ্কন করবা। এই যে, তো এটা কি ডিস্টেন্স না? তো দেখো এই বিন্দু থেকে, এই মূল বিন্দু থেকে যদি আমি এই বিন্দুতে যেতে চাই, তার মানে আমি এক্স অক্ষ বরাবর এই পর্যন্ত যেতে হবে, তারপর কি ওয়াই অক্ষ বরাবর এই পর্যন্ত উঠতে হবে। তার মানে এটুকু দূরত্ব এক্স এবং এটুকু দূরত্ব কি ওয়াই। তো এটুকু দূরত্ব যদি এক্স হয়, তার মানে কি এটুকু দূরত্ব কিন্তু কি ভাই এক্স না, এক্সই তো, ঠিক কিনা? আর এটুকু দূরত্ব হচ্ছে ওয়াই। তো এই শর্ত অনুসারে আগে যে ওই যে বাংলা একটা সূত্র লিখে দিলাম, ওইটাই মনে রাখবা, যে তাহলে পরাবৃত্তির সমীকরণ সমান আমরা কি লিখতে পারি, যখন অক্ষরেখা ওয়াই অক্ষ বরাবর হবে, লিখতে পারি যে দেখো পি অফ এক্স ওয়াই বিন্দু হতে, পি অফ এক্স ওয়াই বিন্দু হতে অক্ষরেখার উপর লম্ব দূরত্ব, এখানে অক্ষরেখার কিন্তু এটা না, অক্ষরেখার উপর লম্ব দূরত্ব কত হচ্ছে এক্স হচ্ছে, তার মানে কি এক্স এর উপর স্কোয়ার ইজ ইকাল টু 4a ইন্টু পি অফ এক্স ওয়াই হতে শীর্ষে স্পর্শকের যে লম্ব দূরত্ব সেইটা। তো এখানে শীর্ষ স্পর্শকের লম্ব দূরত্ব কত ওয়াই, তার মানে 4a ইন্টু কিন্তু ওয়াই, তার মানে এক্স স্কোয়ার ইজ ইকাল টু 4ay। ওকে, ঠিক কিনা? তার মানে যখন ওয়াই অক্ষের ধনাত্মক দিকে হবে তখন এই সূত্র আমাদের প্রযোজ্য। আর যদি ঋণাত্মক দিকে হয় তখন কি শুধুমাত্র আগে মাইনাস দিয়ে দিবা, এটুকু তো পার্থক্য। যদি এরকম হয় গ্রাফটা, তখন কি এক্স স্কোয়ার ইজ ইকাল টু মাইনাস 4ay, তখন কিন্তু এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম। ওকে, ভাইরা আমার, আমরা এতক্ষণ যেগুলো দেখলাম, ঠিক আছে, যেগুলো দেখলাম সবগুলোতে কিন্তু আমরা কি করছি, শীর্ষবিন্দু 0 0, অর্থাৎ মূল বিন্দুতে শীর্ষবিন্দু কল্পনা করে আমরা সবগুলো সমীকরণ বের করলাম, যে যদি এক্স অক্ষ বরাবর হয় ওয়াই অক্ষ, ওয়াই অক্ষর দিকে যদি হয় সেক্ষেত্রে। কিন্তু যদি দেখো শীর্ষবিন্দুরা যদি 0 0 বিন্দুতে না হয়ে কোনো একটা এক্স অক্ষের সমান্তরাল অবস্থিত এরকম যদি হয়, মানে এরকম শীর্ষবিন্দুতে যদি কোনো একটা পরাবৃত্ত যদি গঠিত হয়, মানে ধরো যে এই যে এখানে দেখো আগে আমরা কি এরকম ভাবে পরাবৃত্ত করছি না, যেটা শীর্ষবিন্দু, এটা দ্বিকক্ষ, হ্যাঁ। তো এই পরাবৃত্তটাকে তুমি যদি শীর্ষবিন্দু বা এই মূল বিন্দু থেকে একটু যদি ধরো যে পুরাটাকে উঠাইতেছো, ঠিক আছে, পুরাটাকে উঠানোর পর একটু তুমি উপরে উঠালা, তো যখন একটু উপরে উঠাবা তখন কিন্তু কি শীর্ষবিন্দু 0 0 থাকবে, থাকবে না তো। কিন্তু অক্ষরেখাটা কিন্তু একটু যদি উপরে ওঠাও তখন কিন্তু এক্স অক্ষের সমান্তরাল থাকবে, বাট এক্স অক্ষ বরাবর না, ঠিক কিনা? তো যদি এরকম অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল হয় কিন্তু এক্স অক্ষ বরাবর না, তখন কি হবে? তো চলো ওইটা একটু দেখি। অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল হয়ে যদি এক্স অক্ষের সমান্তরাল হয় কিরকম ঘটনা ঘটবে? এটা ধরো শীর্ষবিন্দু, আচ্ছা, যখন এক্স অক্ষের সমান্তরাল হবে তখন কি শীর্ষবিন্দুটা আর মূল বিন্দুতে কিন্তু থাকবে না, তখন অন্য কোনো একটা বিন্দু আসবে, ঠিক আছে। তো ধরে নিলাম অন্য বিন্দুটা হচ্ছে x1, y1, ঠিক আছে, এবং এখানে যে পরাবৃত্তটা গঠিত হবে, আচ্ছা পরাবৃত্তটা ধরো যে এরকম, একটা বিন্দু নিলাম, এখানে ধরো যে পি অফ এক্স কমা ওয়াই। ওকে, তো আমরা কি করি, প্রথমে লম্ব অঙ্কন করি, এটা কি অক্ষরেখা, ঠিক কিনা ভাই? এই অক্ষরেখার উপরে লম্ব অঙ্কন করবো, তারপরে এটা থেকে শীর্ষ স্পর্শকের উপর লম্ব অঙ্কন করবা, এই তো কথা প্রতিবার যা করতেছিলাম। তো এখন দেখো আমার দরকার কি, পি অফ এক্স ওয়াই হতে এই যে শীর্ষ স্পর্শক আছে, শীর্ষ স্পর্শকের লম্ব দূরত্ব, এই দূরত্বটা আমার দরকার, ঠিক কিনা? আমাদের এই পি এম, এই দূরত্বটা দরকার। কিন্তু যেটা ঘটনা হচ্ছে, এখানে কিন্তু একটা কি এক্স ওয়ান বিন্দু আছে,
তাই না? তার মানে দেখো মূল বিন্দু ধরো যে এখানে, এটা ধরো যে অরিজিন 0,0। ওকে, তো এই বিন্দুটা যখন এই যে এই বিন্দু এই জায়গাতে যখন গঠিত হয়েছে, তার মানে এই অরিজিন থেকে এই বিন্দুটা কিন্তু x1 পরিমাণ দূরত্ব এসে এই জায়গাতে স্টপ হয়েছে, ঠিক না? আর যখন আমরা এই বিন্দুটা কল্পনা করতেছি, তখন কিন্তু অরিজিন থেকে এই বিন্দুটা কত দূরত্ব যাবে? x পরিমাণ দূরত্ব যাবে, এই পর্যন্ত কিন্তু একদম x পরিমাণ দূরত্ব যাচ্ছে। আবার দেখো যখন এই দূরত্বটার চিন্তা করতেছি, মূল বিন্দু থেকে এই পি বিন্দুতে যদি যেতে চাই, তার মানে y অক্ষ বরাবর কত দূরত্ব হচ্ছে? y অক্ষ বরাবর কিন্তু আমাদের y পরিমাণ উঠতে হচ্ছে, ঠিক না? এই যে y পরিমাণ উঠতে হচ্ছে। আর এই বিন্দুতে যখন আসছে তখন কিন্তু যেই জায়গাতেই হোক মূল বিন্দুটা, ধরো এখানে হোক এখানে হোক, সেই মূল বিন্দু থেকে এই y1 পরিমাণ আসছে, ঠিক না? তো আমাদের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের এটুকু দরকার আর এটুকু দরকার, ঠিক না? তার মানে দেখো এটুকুর ক্ষেত্রে যদি আমরা পুরা কি x মানে একদম মূল বিন্দু থেকে x পরিমাণ গেছে, সেই মূল বিন্দু থেকে x পরিমাণ থেকে যদি আমরা x1 পরিমাণটা বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু আমরা এটুকু দূরত্বটা পাবো, ঠিক না? বুঝছো? তার মানে এটুকুর লম্ব দূরত্ব সমান কি বলতে পারি? যে x মাইনাস x1। তোমরা দেখতে পাচ্ছ এখানে, একটু বড় করে লিখি যে x মাইনাস x1, এটা হচ্ছে এটুকু দূরত্ব। ওকে, আর এই যে y এর ক্ষেত্রে এইটুকু দূরত্ব কত পাবো? এটুকু দূরত্ব কিন্তু পুরা y মাইনাস, বা এটুকু দূরত্ব সমান কি লিখতে পারি? y মাইনাস y1। ওকে, তো এখনো সে আগের সূত্রটা অ্যাপ্লাই করবো। কি সূত্র? যে ওই যে পি অফ এক্স ওয়াই বিন্দু হতে অক্ষরেখার উপর লম্ব দূরত্ব তার উপর স্কোয়ার। তো দেখো পি অফ এক্স ওয়াই এটা, অক্ষরেখা এটা, তো অক্ষরেখার লম্ব দূরত্ব কত? এই যে পাচ্ছি y মাইনাস y1। তার মানে y মাইনাস y1 এইটার উপর কি স্কোয়ার ইজ ইকাল টু 4a ইন্টু কি লিখি ভাই? 4a ইন্টু এই যে পি অফ এক্স ওয়াই হতে এই যে শীর্ষ স্পর্শকটার কাছে ভাই, শীর্ষ স্পর্শকের যে লম্ব দূরত্ব আছে সেইটা গুণ হবে। তো এটুকু কত? এক্স মাইনাস x1, সরি এক্স মাইনাস x1। এটাই হচ্ছে আমাদের সেই নির্ণয় চাওয়া পাওয়া। যদি কি হয়, যদি অক্ষরেখাটা এক্স অক্ষ বরাবর না হয়, যদি এক্স অক্ষের সমান্তরালে যদি অবস্থান করে, তখন কিন্তু আমরা এই সূত্র ইউজ করতে পারবো। তো এটাও একইভাবে, যখন কি এই গ্রাফটা এক্স অক্ষের ঋণাত্মক দিকে থাকবে, তখন কি শুধুমাত্র একটা মাইনাস আসবে, ঠিক আগের মতন। ওকে, আচ্ছা এখন যদি দেখো ওয়াই অক্ষের কথা যদি চিন্তা করো, তাহলে কি এটা এক্স অক্ষের ক্ষেত্রে প্রযোজ্য? আচ্ছা এখন যদি অক্ষরেখাটা ওয়াই অক্ষের সমান্তরাল যদি হয়, অক্ষরেখা যদি ওয়াই অক্ষের সমান্তরাল হয়, তাহলে একইভাবে এ ধরো একটা শীর্ষবিন্দু, এটা এই শীর্ষবিন্দু এ অফ x1 y1। এখন কি হবে? গ্রাফটা নিশ্চয় অক্ষরেখাটা কি এই যে ওয়াই অক্ষ বরাবর হবে। ওকে, তো এখন দেখো এখানে একটা পি অফ এক্স ওয়াই ধরে নাও, যেটা পি অফ একটা এক্স ওয়াই বিন্দু ভাই। তো পি অফ এক্স ওয়াই থেকে এই যে অক্ষরেখার লম্ব দূরত্ব জানবা, আর পি অফ এক্স ওয়াই হতে যে শীর্ষ স্পর্শক আছে, শীর্ষ স্পর্শকে লম্ব দূরত্ব টেনে নিলাম। হ্যাঁ, ওকে, তো এখন দেখো এটুকু দূরত্ব কত হবে? যখন নিচ থেকে এই পর্যন্ত আসছে তখন কিন্তু ওয়াই অক্ষ বরাবর y1 পর্যন্ত আসছে। আর যখন আমি এই বিন্দুতে যাচ্ছি তখন কিন্তু ওয়াই অক্ষের দিকে y পরিমাণ আসতে হচ্ছে, ঠিক না? তার মানে আমি যদি y থেকে y1 কে বাদ দেই, এই পুরো y থেকে যদি আমি y1টাকে বাদ দেই, তার মানে কিন্তু এটুকু পাচ্ছি, ঠিক আছে? তার মানে এটুকুর ডিস্টেন্স হচ্ছে y মাইনাস y1। একইভাবে এটুকুর ডিস্টেন্স কত হবে? x মাইনাস x1। তা এখন সূত্র অ্যাপ্লাই করো, কি পি অফ এক্স ওয়াই হতে যে আমাদের অক্ষরেখা আছে, অক্ষরেখা লম্ব দূরত্ব তারপর স্কোয়ার, এটুকু লম্ব দূরত্ব কত হচ্ছে? এক্স মাইনাস x1 তারপর স্কোয়ার ইজ ইকাল টু 4a ইন্টু ওই চলমান বিন্দু হতে শীর্ষ স্পর্শক আছে সেটা লম্ব দূরত্ব, শীর্ষ স্পর্শ লম্ব দূরত্ব কত? y মাইনাস y1, তাহলে ইন্টু y মাইনাস y1, ঠিক আছে? তো দেখো এগুলো দেখে একটা ব্যাপক অ্যানালাইসিস করা যেতে পারে। সেটা কি অ্যানালাইসিস? যে যদি যদি একটু ভালোভাবে মনোযোগ দিয়ে একটু শোনো ভাই,
যদি কোন একটা পরাবৃত্তের সমীকরণের মধ্যে এক্স ওয়াই সম্মিলিত পদ যদি না থাকে, আবার বলতেছি, যদি কোনো একটা পরাবৃত্তের সমীকরণে এক্স ওয়াই সম্মিলিত যদি কোনো পদ না থাকে, তাহলে যে চলকের সর্বোচ্চ ঘাত 1 অক্ষরেখা হবে সেই অক্ষ বরাবর। ওকে, এখানে যদি একটু খেয়াল করো, এই সমীকরণের মধ্যে কোথাও কি এক্স ওয়াই সম্মিলিত পদ আছে বা আসবে এরকম কোনো কিছু আছে কি? নাই তো। তার মানে এখানে দেখো সর্বোচ্চ এক ঘাতওয়ালা চলক কোনটি? এক্স কি হবে? এক্স তো হবে না, কারণ এক্স ওয়ান এর মান যদি তুমি যেটাই বসাও 2 3 কিছু একটা বসায় দাও, তো কোনো না কোনো সময় যখন বর্গ করবা এক্স স্কোয়ার তো পেয়ে যাবা। তার মানে এক্স স্কোয়ার ঘাত কিন্তু কত? 2, মানে এক্স এর ঘাত হচ্ছে কত? 2। আর যখন তুমি ওয়াই এর চিন্তা করো, ওয়াই এর ঘাত কিন্তু সবসময় ওয়ানই থাকবে। 4 এর সঙ্গে কিন্তু ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার হওয়ার কোনো সম্ভাবনা নেই। তার মানে ওয়াই এর ঘাত কত হবে? ওয়াই এর ঘাত কিন্তু হচ্ছে 1 হচ্ছে। তার মানে এই সমীকরণের মধ্যে এক ঘাতওয়ালা বা সর্বোচ্চ এক ঘাতওয়ালা চলকটা হচ্ছে কিন্তু ওয়াই। তার মানে এই জন্যই দেখো, এই জন্যই হচ্ছে এই যে পরাবৃত্তের যে চিত্রটা আছে বা পরাবৃত্তের যে গ্রাফটা আছে, গ্রাফটা কিন্তু পরাবৃত্তের অক্ষরেখাটা ওয়াই অক্ষ বরাবর হয়েছে। ওকে, এটা সবসময় তোমাদের কাজে দিবে। আচ্ছা ভাইরা আমার মোটামুটি শেষের দিকে চলে আসছে, চলো একটা ম্যাথ একটু দেখে নিই। আচ্ছা, কোশ্চেনটা যদি এরকম হয়, একটা পরাবৃত্তির সমীকরণ দেওয়া আছে, হ্যাঁ, এই পরাবৃত্তির সমীকরণ থেকে এখন কি বলবো, সবকিছু নির্ণয় করো। তো দেখো, এই পরাবৃত্তির সমীকরণটা যদি তুমি একটু খেয়াল করো, একটু আগেই বললাম যে পরাবৃত্তির সমীকরণে সর্বোচ্চ এক ঘাতওয়ালা চলক কোনটি। দেখো খেয়াল করে একটু, যে এখানে কি আছে? ওয়াই প্লাস টু হোল স্কোয়ার আছে। যদি কখনো তুমি সূত্রটা যদি ভাঙাই দাও, প্রথমে কি ওয়াই স্কোয়ারই তো আসবে, ঠিক কিনা? তার মানে কিন্তু ওয়াই এর ঘাত সর্বোচ্চ এক না। ওকে, তো এখন দেখি এক্স এর ক্ষেত্রে, এক্স এর ক্ষেত্রে তুমি যদি 12 গুণ করো, তার মানে কি 12x, তার মানে এক্স এর ঘাতে কিন্তু পরিবর্তন হচ্ছে না। তার মানে এখানে কিন্তু এই ক্ষেত্রে এই যে সর্বোচ্চ এক ঘাতওয়ালা চলক কোনটি, সেটা কিন্তু হচ্ছে এক্স। তার মানে আমি এতটুকু কনফার্ম যে এই পরাবৃত্তির সমীকরণটা যদি দেওয়া আছে, এটার যদি আমি কোনো একটা গ্রাফ বা কোনো একটা যদি সিম্পল যদি চিত্র যদি অঙ্কন করি, তাহলে তার যে অক্ষরেখাটা হবে, অক্ষরেখাটা কিন্তু এক্স অক্ষ বরাবর হবে। ওকে, আর যেহেতু এটা কি ওই ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 4ax এই আকৃতির না, সেহেতু এটা শীর্ষবিন্দু কি 0 0 হবে? হবে না তো। তো এটা শীর্ষবিন্দু কি, ওই যে আমাদের আগে যেটা দেখলাম ওইটার সঙ্গে একটু তুলনা করতে হবে, যে y মাইনাস y1 স্কোয়ার ইজ ইকাল টু 4a ইন্টু এক্স মাইনাস x1। দেখো ভাই, সেম আকৃতির না, সেম চেহারা বিশিষ্ট সমীকরণ আসছে। তার মানে এই ক্ষেত্রে কিন্তু আমাদের, আচ্ছা চলো এই পরাবৃত্তটাকে একটু গ্রাফে আমরা স্থাপন করি। কি হবে তাহলে? অক্ষরেখা এক্স অক্ষ বরাবর হবে। আর এখানে দেখো তো, এখানে কি প্লাস আছে নাকি মাইনাস? প্লাস আছে না? প্লাস আছে মানে কি এক্স অক্ষে তাহলে ধনাত্মক দিক বরাবর থাকবে, এই তো স্বাভাবিক কথা। তার মানে এইরকম ধরো একটা পরাবৃত্ত, মানে সরি এটা একটু স্পর্শ করে যাবে এরকম আর কি, হলে আর কি। তো এখানে আমরা যেটা দেখতেছিলাম, যে এই যে ওয়াই এর সঙ্গে যেটা থাকে এবং এক্স এর সঙ্গে যেটা থাকে, এটা আসলে ওই শীর্ষ বিন্দুটাকে বোঝায়, ঠিক কিনা? তো এখানে দেখো এক্স এর সঙ্গে কি আছে? এক্স মাইনাস 3, মানে মাইনাস তো সূত্রের, তাহলে এক্স মাইনাস শুধুমাত্র কি 3টা হবে এই শীর্ষবিন্দু ভুজ। তার মানে এই শীর্ষবিন্দুটাকে এর স্থানে কি লিখতে পারি? 3, আর দেখো ওয়াই এর ক্ষেত্রে ওয়াই এর সাথে +2 আছে, কিন্তু সূত্রে কি আছে? মাইনাস আছে না? তার মানে এরকম কি ছিল না যে ওয়াই মাইনাস -2, এরকমই তো ছিল। তার মানে এর স্থানাঙ্কটা হবে 3, -2। এটা হচ্ছে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। ওকে, একটা জিনিস পাইলাম। তারপরে এখন দেখো আমাদের যেটা বড় কথা বের করতে হবে, এই যে 4a এটা কি বোঝায়? 4 এর মানে কিন্তু বোঝায় যে যে আমাদের উপকেন্দ্র যেটা থাকবে, উপকেন্দ্র, এই যে উপকেন্দ্রিক যে লম্ব, এই পুরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কিন্তু বোঝায় 4a। তার মানে আমরা কি লিখতে পারি?
4a ইজ ইকাল টু 12, দ্যাট মিনস a ইজ ইকাল টু 3 একক, ঠিক কিনা ভাই? তার মানে এর মানটা হচ্ছে 4। আচ্ছা, এখানে একটা দ্বিকাক্ষকে স্থাপন করি। এটা ধরো দ্বিকাক্ষ, এটা জেড দ্বিকাক্ষের পাদবিন্দু, এটা একটা পি এম দ্বিকাক্ষ। ওকে, তো এর মান কতটুকু? এই কিন্তু এ থেকে এস এর মান কতটুকু হয়? এর মান হয় এটুকু এ, আবার এই শীর্ষবিন্দু থেকে জেড এতটুকু কিন্তু কি এর মধ্যে পড়ে, ঠিক কিনা? তার মানে এতটুকু দূরত্ব কত? 3, আবার এতটুকু দূরত্ব কত? 3। ওকে, তো চলো এখন আমরা এসটা বের করব, বা এই যে দ্বিকাক্ষের পাদবিন্দু আছে, সরি উপকেন্দ্র যেটা আছে এস, এই এস এর মানটা বের করব। আচ্ছা, এস যখন বের করবো, দেখো ভাই, যখন এই সমীকরণটা তুমি যখন দেখছো, তখন কিন্তু তুমি বুঝেই নিছো যে ওই যে পরাবৃত্তটা আছে, পরাবৃত্তর অক্ষরেখাটা কিন্তু এক্স অক্ষের সমান্তরাল হবে। ওকে, এক্স অক্ষের সমান্তরাল হবে। তার মানে দেখো, তুমি এই বিন্দু থেকে, এই যে শীর্ষবিন্দু থেকে যখন এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর যাচ্ছ, যখন ধনাত্মক দিক বরাবর যাচ্ছ, তখন কিন্তু শুধুমাত্র কি ভুজের পরিবর্তন হবে, এবং কি ভুজটা যেহেতু ধনাত্মক দিক বরাবর যাচ্ছ, ভুজটা বৃদ্ধি পাবে, কিন্তু ওয়াই কোনো পরিবর্তন হবে বা কোটির কি কোনো পরিবর্তন হবে? হবে না তো। তার মানে এস এর স্থানাঙ্কটা কিরকম হবে? উপকেন্দ্র এর সমান কি লিখতে পারি? এই যে 3 আছে, 3 সঙ্গে কি যোগ হবে? 3 সঙ্গে যদি আমি এ পরিমাণ যদি ডান দিকে যদি যাই, তাহলে তো আমি এস এর কাছে পৌঁছাবো। তার মানে ভুজের যেটা আছে সেটা থাকবেই, তার সঙ্গে এটা যোগ হয়ে যাবে। এর ভ্যালুটা কত? 3। তার মানে 3 + 3, কমা। ওকে, আর কোটি যেটা আছে, আমি তো উপরে নিচে যাচ্ছি না ভাই, তার মানে আমার কোটির কোনো পরিবর্তন হবে না, কমা -2। তো এটা আসলে কত আসে? 3 + 3 মানে কত? 6, -2। এটাই হচ্ছে আমাদের নির্ণয় পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক। ওকে, আচ্ছা, তারপরে যদি আমি দ্বিকাক্ষ যদি চিন্তা করি, শুধু সংকেত দ্বারা বোঝাচ্ছি, জেড, জেড মানে হচ্ছে দ্বিকাক্ষ। তো দ্বিকাক্ষ দেখো, এখন কি এই বিন্দু থেকে বা এই আমাদের নির্ণয় বিন্দু থেকে আমরা বাম পাশে আসতেছি, এক্স অক্ষের ঋণাত্মক দিকে আসতেছি, তার মানে কি ভুজের মানে পরিবর্তন হবে, কিন্তু পরিবর্তন কিরকম? ভুজটা কিন্তু তাহলে যেহেতু বাম পাশে আসতেছি, হ্রাস পাবে। ওকে, তো ভুজ আগে ছিল কত? 3, 3 থেকে কত হ্রাস পাবে? এই পরিমাণ হ্রাস পাবে। এর ভ্যালু কত ভাই? 3। তার মানে 3 থেকে 3 হ্রাস পাবে, কমা, কোটির কিন্তু কোনো পরিবর্তন হবে না, যেহেতু আমরা উপরে নিচে যাচ্ছি না। তার মানে 3 - 3, -2। তার মানে জেড এর স্থানাঙ্কটা এরকম আসবে, 0, -2। ওকে, তাহলে দেখো জেড এর মান পেলাম কত? 0, -2। ওকে, দেখো সবগুলো বিন্দুর মান পাইছি। এখন যদি আমাদের কি সমীকরণ যদি বের করতে বলেন, এটা হচ্ছে 6, -2 সমীকরণ যদি বের করতে বলে, এটা তো এক্স অক্ষের সমান্তরাল, সেটা নিয়ে কোনো সন্দেহ নাই। তার মানে এক্স অক্ষের সমান্তরাল যে কোনো রেখার উপর তুমি যদি লম্ব একটা যদি অঙ্কন করো, এই তিনটাই তো লম্ব। ওকে, এটা লম্ব, এটা লম্ব, এটা লম্ব। তার মানে যে কোনো যদি লম্ব অঙ্কন করো, সেটা কি হবে? সেটা কিন্তু ওয়াই অক্ষের সমান্তরাল হবে, ঠিক না? তার মানে সরি ভাই, যদি ওয়াই অক্ষের সমান্তরাল যে কোনো রেখার যদি সমীকরণ চাও, ওয়াই অক্ষের সমান্তরাল যে কোনো রেখার সমীকরণ সমান আমরা লিখতে পারি এক্স ইজ ইকাল টু সামথিং। সবসময় মনে রাখবা, ওয়াই অক্ষের সমান্তরাল যে কোনো রেখার সমীকরণ এক্স ইজ ইকাল টু সামথিং। তার মানে এই রেখার ক্ষেত্রে সমীকরণটা হবে এক্স ইজ ইকাল টু সামথিং। এখন এক্স ইজ ইকাল টু কত? এক্স ইজ ইকাল টু, তুমি এখন দেখবা যে এই রেখার মধ্যে কোনো একটা বিন্দু আমার দেওয়া আছে কিনা। তো যদি একটু ভালোভাবে খেয়াল করো, তো এই রেখার উপর কি এই বিন্দুটা আছে না? হ্যাঁ, তো এই বিন্দুর ভুজ যেটা, ওইটা দ্বারা পাস করাবা। ভুজ কত? এখানে কি এক্স লিখছো না, এই কারণে এ পাশে যেটা ভুজ ওইটা বসাই দেবা। ভুজ কত ভাই? 0। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় কি দ্বিঘাক্ষের সমীকরণ। আচ্ছা, একইভাবে এই যে শীর্ষ স্পর্শক আছে, এটা একটু চেষ্টা করে দেখো, এটাও কি ওয়াই অক্ষের সমান্তরাল। তো ওয়াই অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ কি এক্স ইজ ইকাল টু সামথিং। ওকে, তার মানে এক্স ইজ ইকাল টু কিছু একটা হবে। তো এক্স ইজ ইকাল টু কি হবে? তো তুমি তখন দেখবা এই রেখার উপর আমার কোনো স্থানাঙ্ক দেওয়া আছে কিনা। তো দেখো একটু ভালোভাবে লক্ষ্য করো যে এই রেখার উপর এই যে স্থানাঙ্কগুলো দেওয়া আছে, এই কমা এই স্থানাঙ্ক হচ্ছে কত? -3, -2। এখন কোনটা বসাবা? এখানে কিন্তু এক্স লিখছো না, তার মানে কিন্তু এখানে এক্স এর স্থানাঙ্কটা বসাবো। তো এক্স এর স্থানাঙ্ক কত? 3। তো এটাকে যদি একটু সাজাই গোছাই লেখো, তার মানে কত? এক্স - 3 ইজ ইকাল টু 0। এটা কিন্তু হচ্ছে আমাদের যে শীর্ষ স্পর্শক আছে, শীর্ষ স্পর্শকের সমীকরণ। ওকে, একইভাবে দেখো, যখন আমরা যে উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা বের করবা, এটা যদি একটা লম্ব চিন্তা করো, এই লম্বের সমীকরণ যখন বের করবা, এটাও কি ওয়াই অক্ষের সমান্তরাল। তো ওয়াই অক্ষের সমান্তরাল যদি হয়, তার সমীকরণ কি এক্স ইজ ইকাল টু সামথিং হবে, ঠিক না? তার মানে এক্স ইজ ইকাল টু সামথিং। এখন কি করবা? এই রেখার মধ্যে লক্ষ্য করবা যে এই রেখার উপস্থিত আমার কোনো একটা বিন্দু দেওয়া আছে কিনা।
তো যদি একটু লক্ষ্য করি, তার মানে কি একটা বিন্দু কত দেওয়া আছে 6 -2, ঠিক না? তো এখন কোনটা বসাবা, কি লিখছো এখানে x লিখছো, তার মানে কি এই বিন্দুটার x এর স্থানাঙ্ক বসাবা, x ইজ ইকুয়াল টু তাহলে 6, তার মানে অতএব x - 6 ইজ ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের যে উপকেন্দ্র ছিল উপকেন্দ্রের সমীকরণ, মানে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। ওকে, এই তো সবকিছু বের করলাম, এটা সমীকরণ বের করছি, এটা সমীকরণ করছি, এটা সমীকরণ করছি, তিনটা বিন্দু বের করছি আর কি। আচ্ছা, এটা 4 কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? এটাই কিন্তু মূলত হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, ঠিক আছে? তো এই ছিল মোটামুটি হচ্ছে পরাবৃত্ত সম্পর্কিত কিছু ছোটখাটো তোমাদের, মানে যাতে মুখস্থ করতে না হয় বিষয়গুলো, যাতে তোমরা বুঝে রিয়ালাইজ করতে পারো, এবং সূত্রের যে দেখবে যে সূত্রের একটা বিশাল চার্ট দেওয়া আছে, ওইটা মুখস্থ করে কখনোই আসলে মস্তিষ্কের মধ্যে রাখতে পারবা না ভাই, ওটা অনেক কষ্ট, ঠিক আছে? তো যার ফলে বেসিকটা বুঝে যাতে তুমি নিজেই কি সূত্রগুলোকে সাজাই গোছে তোমার মাথার মধ্যে রাখতে পারো এবং যে কোনো সময় ব্যবহার করতে পারো, এতটুকু উদ্দেশ্য ছিল। তো আশা করি তোমাদের ভিডিওটা একটু হলেও উপকৃত হবে। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।